সম্পাদকের নিবেদন, সমরেশ মজুমদার। বাংলা ভাষায় লেখা ছোট গল্পের মান নিয়ে আমরা গর্বিত। বাংলা ভাষায় লিখে আজ যারা জনপ্রিয়তার শীর্ষবিন্দুতে উঠে এসেছেন, তাদের কয়েকজনকে আমরা উপস্থিত করছি আপনাদের কাছে। তারা নিজের গলায় নিজেদের লেখা গল্প পড়বেন। এই গল্পগুলো বাঙালির চেতনার স্বচ্ছ প্রতিবিম্ব। যা ছিল কাগজে মুদ্রিত, তার লেখকের গলায় হয়ে উঠেছে আশ্চর্য ছবি। বাংলা সাহিত্যের দিগন্তকে বিস্তৃত করার জন্যে এই উদ্যোগ নিয়েছেন ভ্রাতৃপ্রতিম গৌতম দাস। বিন্দুতে সিন্ধু। আমার নাম বুদ্ধদেব গুহ, গল্পের নাম মাপ। কি হাতল দুটো এরকম করলেন? আজ্ঞে, কি যে সবসময় আজ্ঞে আজ্ঞে করেন নীলুবাবু, আপনাদের কি আক্কেল বলে কিছু নেই? আজ্ঞে, আবার আজ্ঞে। দেখছেন যে কীরকম মোটা হয়ে গেছি, পা দুটো জোড়া করে দিনে 10 ঘন্টা বসে থাকা যায় মশাই? না আজ্ঞে, কমন সেন্স যা হচ্ছে গিয়ে সবচেয়ে আনকমন, তাই নেই মশাই আপনাদের একটু। আজ্ঞে, এই হাতল দুটো অনেক ছোট করতে হতো, যাতে পা দুটো একটু ছড়িয়ে বসতে পারি। কতবার বোঝালাম আপনাকে, তবু আপনি বুঝলেন না। আজ্ঞে, কিন্তু কারিগরের স্ত্রীর মেয়েলি অসুখ হয়েছে, সে তো 15 দিনের ছুটি নিয়ে ডায়মন্ড হাবড়াতে চলে গেছে। যার নামে যাক মশাই, আপনাদের মতো বুড়ো হাবড়াদের নিয়ে আমার কাজ চলবে না। কাজের লোক তার অফিসে তার চেয়ারে বসে জীবনের 3/4 সময় কাটিয়ে দেয়, সেই চেয়ারটা যদি একটু আরামের না হয় তাহলে। আজ্ঞে, আমি 15 দিন পরে আবার আসব, হাত দুটো ছোট করে কেটে দেব। থ্যাংক ইউ, আপনাকে আর আসতে হবে না। ততদিন আমার দুটি উড়ুতে ফাঙ্গাস গজে যাবে মশাই। আপনি এবারে আসুন। আজ্ঞে। হরিপদ বলে ডেকেই বড়বাবু কলিং বেল টিপলেন। হরিপদ গেল ঘরে। কি তোমাদের ব্যাপারটি কি? কি স্যার? কি স্যার, একটা চেয়ার নিয়ে কতদিন ধস্তাধস্তি করবো বলতে পারো? যে চেয়ারে বসে কাজ, যে চেয়ারটাই সব, সেটি কি ঠিক মতো করে নিতে পারছো না? এই দেখো, যে বলি বড়বাবু, যে সজোরে বসতে গেলেন অমনি রিভলভিং চেয়ারের পায়ের নিচের একটি ক্রোমিয়াম প্লেটেড লোহার বল গড়গড়িয়ে চলে গেল টেবিলের নিচে। বড়বাবু কাত হয়ে পড়লেন ডান পাশে। সামান্য হেলে গেল ডানে। মাই গুডনেস, বলি উনি লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে। তার সঙ্গে সঙ্গে হরিপদও লাফিয়ে উঠল। অফিসের সবাই বলে যে হরিপদ বড়বাবুর ছায়া। বড়বাবু লাফালে হরিপদও লাফায়, বড়বাবু রেগে গেলে হরিপদ রাগে, বিষণ্ণ হলে বিষণ্ণ। হরিপদেরই মতো অনেক সাফারি স্যুট পরা বড় বড় অফিসারও আছেন এই মস্ত কোম্পানিতে। তাঁরাও বড়বাবুকে দেখে ওই রকমই করেন অনেকটা। মোসাহেবের শিল্পে তবু হরিপদ এক দারুণ শিল্পী। বড়বাবু সেটা জানেন এবং জেনে পুলকিত হন। প্রত্যেক মূর্খ বড়বাবুই মুসাহেবের শিকার হয়ে থাকেন, স্বয়ং ভগবানই হন। বড়বাবুর তো কোন ছাড়। কিন্তু চেয়ারটা বড়ই ব্যতিব্যস্ত। বড়বাবু 1 বছর হলো এই চেয়ার নিয়ে। মনের মতো নিজের জন্য আরামসই একটা চেয়ার কিছুতেই জোগাড় করতে পারছেন না তিনি। এসব নীলুবাবু ফিলুবাবুকে দিয়ে হবে না হরিপদ। বাঙালির এই জন্যে ব্যবসা হয় না। সেলসম্যান যদি যে জিনিস বিক্রি করছেন নিজে সেই জিনিস সম্বন্ধে হাতে কলমের জ্ঞান না রাখেন, তাহলে সেলসম্যানশিপে আর প্রোডাক্টের মধ্যে একটা ফাঁক থাকতে বাধ্য। এই জন্যই বাঙালির ব্যবসা হয় না। মালিক আর সেলসম্যানরা খালি কথার তুবড়ি ফোটাচ্ছেন আর কাজের বেলায় ডায়মন্ড হাবড়ার যদু ছুতোর। ছ্যাঁচা। হরিপদ স্যার, চিনি মিস্ত্রি নেই এ পাড়ায়? টেরিটি বাজারে আছে। শোনো, মিস সেনকে বলো এখনই পার্ক স্ট্রিটে ফোন করবে।
বেয়ারদের কাউকে পাঠাও, চেয়ারের লিটারেচার নিয়ে আসবে। ওয়াধানাতেও লোক পাঠাও। স্যার, চীনে ছুতরের কাছেও যাও। মাপমতো একটা চেয়ার এনে দিতে পারলে না তোমরা? ওয়ার্থলেস সব। যে কোম্পানির বড় সাহেবের চেয়ার ঠিক থাকে না, তা উঠে যেতে বাধ্য। লাল বাতি জ্বলে যাবে বলেই ঘরের লাল বাতির সুইচ টিপে দিলেন। ঘরে এখন কারুর ঢোকা মানে। অত্যন্ত আপসেট তিনি। চেয়ারে বসলেই ডাইনে কাত হয়ে যাচ্ছে চেয়ারটা। ডিসগ্রেসফুল। মনে মনে তিনি একজন লেফটিস্ট, ইন্টেলেকচুয়াল মানুষ তো। ডাইনে এমন কেতরে বসে থাকতে দেখলে লোকে বলবে কি? ইচ্ছা আছে। ঘণ্টাখানিকের মধ্যে হরিপদ পার্ক স্ট্রিট থেকে ছবি টবি আঁকা লিটারেচার নিয়ে এলো। এক্সিকিউটিভ চেয়ার, সিংহাসনের মতো, এত উঁচু যে তাতে বসে তার টেবিলের সামনে উল্টো দিকে যাঁরাই বসবেন তাদেরই পিকবি বলে মনে হবে। মডার্ন ম্যানেজমেন্টের এও একটা ভাঁওতা। মানুষের ভিতরের জিনিস যতই কমছে, তার চেয়ারের উচ্চতা ও প্রস্থ ততই বাড়ছে। বড়বাবু বেটে খাটো, গোলগাল। ওই চেয়ারে বসলে তিনি নিজেই চেয়ারটার পটভূমিতে বেপাত্তা হয়ে যাবেন। চলবে না। হরিপদ। স্যার। চীনে মিস্ত্রি। স্যার। চীনে মিস্ত্রি এলো ঘণ্টাখানেক পর। দর্জিকে যেমন করে ট্রাউজারের মাপ দেন, তেমন করে তাঁর পশ্চাৎদেশ, উরু, কোমর, ঘাড় ইত্যাদির মাপ দিলেন বড়বাবু। মিস্টার চুংফিংকে বলে দিলেন যে এমন একটা চেয়ার তিনি চান যে চেয়ারে বসে চাকরি জীবনের বাকি 8টা বছর নিশ্চিন্তে আরামে কাটিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ বলে চুংফিং চলে গেলেন। আজ চুংফিং কোম্পানির চেয়ার আসবে। সকালে দাড়ি কামাতে কামাতেই উত্তেজিত বোধ করতে লাগলেন বড়বাবু। চাপা উত্তেজনা, পরকীয়া প্রেমে যেমন হয়। অফিসে যেতেই সেক্রেটারি মিস সেন বললেন, গুড মর্নিং স্যার, বিহারের ডিলারদের সঙ্গে কনফারেন্স আছে 11টায়। কনফারেন্স রুমে বসিয়ে কফি টফি খাওয়াতে বলবেন ওদের। আই মে বি আ লিটল লেট। নিজের ঘরে ঢুকে দেখলেন চেয়ারটাকে। বাহ, ঝরা পাতার মতো ফিকে হলুদ রং, ফোম লেদারের কুশন, ক্রোমিয়াম প্লেটেড পায়া, হাতল, পায়ার নিচে 4টে বল। রিভলভিং চেয়ার তো। ঠেলে দেখলেন একটু পিছন হিলিয়ে। বাহ, বসে বসে স্বপ্নও দেখা যায় এমন চেয়ারে। ইন্টারকম চিঁচি করে উঠল হঠাৎ। শাট আপ, চেঁচিয়ে উঠলেন বড়বাবু। লাল রঙা রিসিভারটা তুলে মিস সেনকে বললেন, আধ ঘন্টা কোনো কল দেবেন না আমাকে, নট ইভিন ইন্টারনাল কলস। ঠাক করে রিসিভারের গর্তে রিসিভারটাকে নামিয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে গেলেন চেয়ারটার দিকে, এমনভাবে চেয়ারটা যেন ফুলসজ্জার রাতের বউই। চেয়ারটার সামনে অ্যাটেনশনে দাঁড়ালেন একবার, মনে মনে স্যালুট করলেন। তারপর ঘুরে আস্তে আলতো করে পশ্চাৎদেশ নামালেন। হাঁস তার শরীরকে যেমন করে জলে নামায়। আটকে গেছেন বড়বাবু। চেয়ারটায় একেবারেই আটকে পড়েছেন। অক্টোপাসের মতো চীনে চেয়ারটা একেবারে কামড়ে ধরেছে তাঁকে। নড়তে চড়তে পারছেন না পর্যন্ত। একই চক্রান্ত মিস্টার চুংফিংয়ের। বেল টিপলেন পাগলের মতো। ঝড়ের মতো হরিপদ এসে ঢুকল। স্যার, আমাকে ওঠাও। স্যার, আমাকে চেয়ার থেকে তোলো। চেয়ারের সঙ্গে আটকে গেছি আমি। হরিপদ। স্যার বলেই রোগাসোগা হরিপদ আপ্রাণ চেষ্টা করল বড়বাবুকে চেয়ার থেকে ছাড়াতে, কিন্তু পারল না। মনে হলো জীবনের মতো আটকে গেছেন। বড়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, চেয়ারটা ঘুরিয়ে দাও তুমি, জানলার দিকে মুখ ফিরিয়ে দাও আমার। হরিপদ সামান্য গায়ের জোরের সমস্তটুকু খরচ করে ঘুরিয়ে দিল চেয়ারটাকে। সহজেই ঘুরে গেল সেটা। যাও হরিপদ। হরিপদ চলে যাচ্ছিল ঘর ছেড়ে। বড়বাবু ডাকলেন, বললেন, শোনো, কাউকে কিন্তু বলো না। স্যার, কাউকে বলো না যে আমি আটকে গেছি আমার চেয়ারে। না স্যার। রুম এয়ার কন্ডিশনারের ফিস ফিস শব্দ আসছিল। অনেক নিচে ক্যামাক স্ট্রিট দেখা যাচ্ছে। গাড়ি যাচ্ছে সারি দিয়ে। লোহালক্কর, শেয়ার, ফাউন্ড্রি, চাও মার্বেলের এক্সপোর্ট। অনেকই ব্যবসায়ী কোম্পানির। অনেক মাইনে বড়বাবু। পারকুইজিটস, দালালি, কমিশন, খাতির, উপরি, ডানে এবং বাঁয়ে বড়ই আঠা।
আকাশে চিল উঠছে, এই ঘরে বসে চিলের কান্নাও শোনা যায় না। কলকাতার আকাশে এখনো অনেক নীল, মানুষের দেখারই সময় নেই। শুধু নিজেই তো মাপ দিয়ে বানালেন চেয়ারটাকে। এই চেয়ারের চেয়ে নিজের মাপটা বোধহয় বড় বলে ভেবেছিলেন উনি। আমার নাম হুমায়ুন আহমেদ। যে গল্পটি পড়ছি গল্পের নাম আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি, মেয়েটি কাঁদছে, তার মুখের পাশে একটি গ্লোব, বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে, কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা, পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলির পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যাসবশী পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটা ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছে করে। গ্রন্থকার লিখছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুন নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য পটচিত্রটি অঙ্কন করেন। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারি নাই, আজ প্রকাশিত হইল, কিন্তু হায় আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির 2য় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য পরিচয় আছে। সেখানে লেখা, প্রচ্ছদ শিল্পী মোসাম্মত নুর নাহার খানম, 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে সে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়, ভাত মাখতে মাখতে বলল, দুধ ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন, বললেন, ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্যই বাবা প্রকাশ করতে পারলেন না, কে ছাপবে এরকম বই? 2-1জন প্রকাশক বলেও ফেললো, এসব পদ্যের বইকে আজকাল চলে রে ভাই, এসব নিজের পয়সায় ছাপতে হয়, টাকা জমান জমি নিজেই ছাপেন। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুল সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন। এই কাব্যানুরাগী বন্ধু বৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলে দেওয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দেওয়া ছোট করিবার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে, কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কবি সাহেবের জন্য চা আনো। চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বোলাতে বোলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটির কথা বলছেন ভাই? ওই যে কি যেন বলে, উপর যেটা লেখেন, বৃষ্টি বাদদার কথা আছে যেটাই। ও, নববর্ষার কথা বলছেন? হ্যাঁ ওইটাই, চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক, বিরাট কবি। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়ে জানতে পারলাম, নেত্রকোনা শহরের প্রবীণ উকিল বাবু নলিরঞ্জন সাহাও আব্দুল সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখছেন, বাবু নলিরঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে। বাবু নলিরঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুসাতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি, রিক্তশ্রী পৃথিবীতে মোট 113টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেওয়া আছে। অনেকগুলির সঙ্গে বিস্তৃত ফুটনোট, কয়েকটির উল্লেখ করি। দিবাবসন কবিতাটির ফুটনোটে লেখা, আমার বড় শালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নদীর নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরে পরেই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়।
কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরে রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতার নাম বাসসজ্জা, তার ফুটনোটটি এরকম: এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাতে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকা বধূ মেঘগর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাতেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ায় মাতামাতি, টাটকা নূতন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী, সেই রাত কি যে অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পরে কিছুটা বুঝতে পারি। এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারে, সে পরবর্তী সময়ে কি পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছে তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর আবেগে তার চোখে জল এসেছে। তিনি লিখছেন একদা জ্যোৎস্না নামের দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়? দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদেরকে স্পর্শ করে না। স্বর্গীয় কোনো এক হিংস্র পশু তাদেরকে তাড়া করে ফেরে। কেন করে? আমার উত্তর জানা নেই, আমার জানতে ইচ্ছে করে। এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগ নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া কারোর কাছে তাদের আবেগের কথা পৌঁছাতে পারেন না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করার ক্ষমতা তাদেরকে দেন না। এরা বড় দুঃখী মানুষ। নিত্যশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজে বাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটি কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে একটা কবিতা লিখতে হবে? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। ফুটনোটে লিখেছেন, সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মনশ্চক্ষে সমুদ্র দেখিয়াছি। কবিতা আমি পড়ি না, কিন্তু নিত্যশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণ ধরে শের ধরে কখনোই বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপন দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। কিন্তু তাতে কি? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধুবান্ধবদেরকে দেখাতে। কবি প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বই লিখলেন কবে? স্যার প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বা চমৎকার তো। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মাগো। কবিতাটি নূরনাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্য। কবিতাটি ক্ষুদ্র এবং রচনা ভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি। কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লেখাও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন মহান কবি। আমি সমরেশ মজুমদার। আমার গল্পের নাম ললাট লিখন। গ্রামের মুখেই একটা বটগাছ, সেই বটগাছের নিচে সাধুর আস্তানা। মধ্যরাত পেরিয়ে আকাশ একটু একটু করে চেহারা বদলাচ্ছিল, ফিকে জাফরান রঙের সমারোহ সেখানে। এমন সময় সাধু চোখ ফেললেন, দ্রুত পায়ের আওয়াজ কানে আসছে। এই শেষ রাতে কে আসছে? আকৃতি দেখে চিনতে পারলেন না সাধু বাবা, অথচ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তিনি ভালো করে চেনেন। কোনো কুমতলব শেষ করে লোকটা যাচ্ছে না তো। গ্রামের মানুষ তার ভক্ত, তাকে সেবা করে,
কারো ক্ষতি করছে না তো লোকটা? সাধু বাবা ডাকলেন, ও হে, এদিকে একবার শোনো। লোকটা একটু শ্লথ হয়ে আবার চলতে শুরু করলে। সাধু বাবা গলা তুললেন, তুমি কে হে, ডাকছি শুনতে পাচ্ছ না? লোকটি থামলো, তারপর বলল, কি বলছেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। সাধু বাবা হাসলে, অত ব্যস্ত কেন, দুদণ্ড দাঁড়িয়ে যাও না। লোকটি বিরক্ত মুখে গিয়ে বলল, কি বলছেন? তোমাকে তো কখনো দেখিনি বাবু, কোথায় থাকো? এতদিন চোখ ছিল না তাই দেখেননি, এখন চোখ হয়েছে তাই দেখছেন। কী কারণে ডাকছেন তাড়াতাড়ি বলে ফেলুন। সাধুবাবা লোকটির দিকে তাকিয়ে বললেন, বসো। না না, বসবার সময় নেই, এখনই ভোর হবে, তার আগে আমাকে পাশের গায়ে যেতে হবে, আগে কাজ পরে কথা। সাধুর শরীর রোমাঞ্চিত হলো, বললেন, আমি কি ঠিক দেখছি? লোকটি হাসলো, হ্যাঁ ঠিকই দেখছো। এতদিন অন্ধ ছিলে আর 5 জনের মতো চোখ থাকতো আমায় দেখনি। এত বছরের সাধনার পর আজ তোমার দৃষ্টি ফুটেছে তাই দেখতে পেলে, ঠিকই দেখেছ। সাধু বাবা প্রণাম করলেন বিধাতাকে, বললেন, আমি ধন্য, আমি ধন্য। বিধাতা পুরুষ বললেন, ঠিক আছে, এখন কেন ডেকেছো তাই বলো। আপনি এই গ্রাম থেকে এলেন, কী করে এলেন? বিধাতা পুরুষ বললেন, আজ জমিদারের স্ত্রী একটি পুত্র প্রসব করেছে, তার পুত্রের ললাটে ভাগ্যলিপি লিখে ছুটে আসছি। যেতে হবে পাশের গাঁয়ে, সেখানে এক চাষির কন্যা জন্ম নিচ্ছে, তারও ললাটে লিখতে হবে ভবিষ্যৎ। এখন এত কাজের চাপ, একা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, তার মতোই পিছু ডেকে দেরি করে দিলে। মানুষ ভাবে বিধাতা হয়ে আমি খুব সুখে আছি। সাধু বাবা নতজানু হয়ে বললেন, ভগবান, এত যদি করুণা হলো তবে দয়া করে একটু বলে যান, ওই দিন নবজাতকের ললাটে কি লেখা হলো বা হবে? বিধাতা বললেন, তুমি ভক্ত লোক, তোমাকে বলতে আপত্তি নেই। তাছাড়া আমি একবার ললাটে যা লিখে দেবো, পৃথিবী গেলেও তা মিথ্যে হবে না। জমিদারের ছেলের কপালে লিখলাম, কয়েক বছর সে বেশ আদরে থাকবে, তারপর জমিদারি বেহিসেবি খরচের জন্য নিলামে উঠবে, বাপ মা মরে গেল, ছেলেটি একদম অনাথ নিশ্চয় হয়ে জীবন কাটাবে। তবে প্রতিদিন অবস্থায় তাকে বাঁচাবার জন্যে একটা কালো গরুর ব্যবস্থা রেখেছি, সেই গরুর দুধ বিক্রি করে সে বেঁচে থাকবে। আর ওই চাষির মেয়ে? বিধাতা বললেন, সে মেয়ের বিয়ে হবে 16 বছরে, 17 বিধবা হবে, এক ভাসুর তাকে নষ্ট করবে, বাধ্য হয়ে সে গঞ্জে গিয়ে ঘর ভাড়া নেবে, খুব কষ্টে দিন কাটবে, কিন্তু খেতে পড়তে যাতে পায়, তাই রোজ রাত্রে একজন খদ্দের সে পাবি। আর কথা বাড়িও না বাপু, ভোর হয়ে গেল, আমি চলি। সাধু বাবা সেই চাওয়া নয়ন ভরে দেখলেন। তারপর 18 বছর কেটে গেছে। সাধু গিয়েছিলেন হিমালয়ে সাধনা করতে, ফিরে এলেন। তাকে দেখতে পেয়ে গ্রামের মানুষ ছুটে এলো, ভিড় জমে গেল। তারা জানালো জমিদারের বাড়িটা এখন আর নেই, ধারপত্র করে তাদের অবস্থা এত খারাপ, সব নিলাম হয়ে গেছে। তার ছেলে খুব কষ্টের সৃষ্টে ওই ভাঙা বাড়িতে থাকে। সাধু বাবার ইচ্ছায় সে ছেলেটিকে ডেকে আনা হলো। এটি তরুণ করজোরে দাঁড়িয়ে সাধু বাবাকে অভ্যর্থনা জানালো, বাবা, এই আমার কি ভাগ্য, আপনি আমায় ডেকেছেন কেন? তোমার চলে কি করে? আমার সবই গিয়েছে, শুধু একটা কালো গরু কোনো রকমের টিকে ছিল, তার দুধ বিক্রি করে বেঁচে আছি। সাধু বাবা শিহরিত হলেন, বিধাতা পুরুষ মিথ্যে বলেন না। একটু মজা করলে কেমন হয়? বললেন, তুমি যদি আমার উপদেশ মতো চলো তাহলে তোমার দুঃখ দূর হতে পারে। আপনি আদেশ করুন, আমি পালন করব। বেশ, তুমি তোমার কালো গরুটিকে গোয়াল থেকে খুলে বাজারে নিয়ে যাও, সেখানে সেটা ভালো দামে বিক্রি করে এসো। সেটি আঁতকে উঠল, একই কথা বলছেন বাবা, ওই আমার সফেদ নীলমণি, ওকে বিক্রি করলে খাবো কি? আমার কথা শোনো, তোমার অমঙ্গল হবে না। সাধু বাবা বললেন। সেটি তবু দনমনা করছে দেখে সাধু বাবা কপট ক্রোধ প্রকাশ করলেন, যা বলছি তাই যদি না করো তাহলে তোমাকে। কথা শেষ না করে চলে গেলেন নিজের বট গাছের তলায়। পরদিন সকালবেলায় দেখা গেল ছেলেটি ছুটতে এসছে, সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, এ আপনার কি লীলা বাবা? গতকাল আমরা গরুটাকে বিক্রি করে ফেলে এলাম, খুব মন খারাপ হয়ে গেছিল। আজ সকালে 4টের সময় দেখি হাম্বা হাম্বা ডাক, গোয়াল ঘরে ছুটে গিয়ে দেখি আমার কালো গরু দড়ি দিয়ে বাঁধা হয়েছে। কে রেখে গেছে কে জানে। সাধুবাবা বলেন, এই সবই ঈশ্বরের লীলা, তাকে করতেই হবে। কাল কত দাম পেলে? 500 টাকা। বেশ, আজই ওই গরুটাকে নিয়ে বিক্রি করে দাও, দেবে কাল সকালে গোয়ালে আর একটা গরু বাঁধা থাকবে, ওই কালো গরুটাই আর এক চেহারা নিয়ে আসবে। তোমার দৈনিক আয় জমিদারের আয়ের চেয়ে কম হবে না, যাও। ছেলেটিকে বিদায় করে তৃপ্ত হলেন সাধু বাবা। তারপর লাঠি হাতে বেরিয়ে পড়লেন পাশের গঞ্জের দিকে। সাধু বাবা জিজ্ঞেস করলেন, তোমাদের এই গ্রামে
18 বছর আগে কার মেয়ে হয়েছিল? একজন বলল, হ্যাঁ হয়েছিল, সে মেয়ে তো 16 বিয়ে হয়, তারপরে বিধবা হয়, তখন গঞ্জে নাম লিখেছে, লজ্জার কথা। সাধুবাবা বললেন, কোন গঞ্জ? তারা বলে দিল নাম। সাধুবাবা সেখানে গেলেন, তাকে দেখে শরীরনীরা সব ছুটে এলো। সাধুবাবা জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কার 16তে বিয়ে হয়েছিল, 16তে বিধবা হয়েছে কে? এটি মেয়ে বলল, আমি সে হতভাগিনী। সাধুবাবা দেখলেন মেয়েটিকে, অত্যন্ত জীর্ণ চেহারা, খুব কষ্টে আছে বোঝাই যায়। তোমার কীরকম আয় হয়? মেয়েটি বলল, সে বাপের কথা মুখে আনতে লজ্জা করছে বাবা। তবু যখন জিজ্ঞাসা করলেন তখন বলছি, সারা রাত কুপি জেলে বসে কোনো রকমে একটা খদ্দের জোটে। কোনো রাত খদ্দের ছাড়া গেছে মা? না বাবা, সেরকম হয়নি। 1 টাকা দিক কি 2 টাকা দিক, একজন না একজন এসেছে। এই বাজারে কি আর ওই রোজগারে চলে? ঠিক আছে, আমি যা বলছি তাই করো। আজ গঞ্জে ঢেলা পিটিয়ে দাও। আজ রাত্রে যে তোমার ঘরে আসবে তাকে 1000 টাকা দিতে হবে। মেয়েটির চোখ কপালে উঠল, খানিকক্ষণ কথা বলতে পারলো না। তারপর তরবুড়িয়ে বলে উঠলে, কি কথা বলছো বাবা? লোকে আমাকে 10 টাকা দিতেই 5 কথা শোনায়, তুমি আমায় 1000 টাকা চাইতে বলছো? সাধুবার কপট রাগ দেখে বললেন, আমি যা বলছি তাই করো, নইলে তোমার। বাক্য শেষ না করে চলে গেলেন তার নিজের আসনে। পরদিন সকাল হতে মেয়েটি চলে এলো সেখানে। বাবা, তোমার কি লীলা? সত্যি পাশের গায়ে জমিদার এসেছিলেন আমাদের ঘরে, গুনে গুনে 1000 টাকা দিয়ে গেছে আমাকে, তাই দিয়ে সব ধার শোধ করে এলাম। ঢেড়া শুনে জমিদার বাবু অবাক হয়ে দেখতে এসেছিলেন। সাধুর মুখে হাসি ফুটল। বেশ, আজ ঢেড়া পিটিয়ে দাও। তোমার ঘরে ঢুকতে গেলে 2000 টাকা দিতে হবে। মেয়েটি ঢোক গিল, তারপর চলে গেল ঢেড়া পেটাতে। পরদিন মেয়েটি এলো একটু বেলায়। সাধু বাবা দেখলেন অঙ্গে ভালো শাড়ি উঠেছে, হাঁটা চলার ঢংটাই পাল্টে গেছে। বললেন, কি হলো? মেয়েটি মুচকি হেসে বলে, এসেছিল গো। ঢেড়া যখন দেওয়া হচ্ছিল তখন এক রাজার সাহেব গাড়িতে চলে শিকারে যাচ্ছিলেন। তিনি শুনে বললেন, কি ব্যাপার, এই রাজত্বে 2000ই মাল দেখতে হয়। এই বলে আমাকে 2000 দিয়ে গেলেন। আজ কি 3000 বলবো? সাধু বাবা মাথা দিলেন, না। তাহলে আজ ঢেড়া পিটিয়ে দাও। যে মানুষ আজ রাত্রে তোমার ঘরে আসতে চাইবে তার অন্তত 3টে হাত থাকতে হবে, 3000 নয়। 3 হাত না হলে তুমি কাউকে ঘরে ঢুকতে দেবে না, যাও। মেয়েটি চোখ কপালে উঠলে, কি খেলা বাবা, মানুষের কি 3 হাত হয়, হতে পারে? সাধুবাবা বলেন, তোমার যখন 5 টাকা রোজগার হতো না তখন 2000 পেলো কি করে? যাওয়ার কথা বলিল না, যা বলছি তাই করো, খবরদার আদেশ অমান্য করো না। মেয়েটি চলে গেল। সন্ধে হতেই সাধুবাবা নিঃশব্দে মেয়েটি যে বাড়িতে থাকে তার ঠিক সামনে একটা বড় কাঁঠাল গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। অন্ধকারে কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি সব দেখছেন, কারণ দরজায় দরজায় লণ্ঠন আলো হাতে যে শরীরে দাঁড়িয়ে আছে তারা নিজেদের নিয়েই ব্যস্ত। খদ্দের আসছে, দরজা বন্ধ হচ্ছে, কিন্তু সাধুর নজর ছিল একজনের ওপর। সেখানে অত্যন্ত গরবিনীর ভঙ্গিতে মেয়েটি প্রথম রাতে দাঁড়িয়েছিল। অনেক সাদাসাদি করলো, সে কাউকে ঘরে তুলছে না। ক্রমশ রাত বাড়ল, পাড়াটা ঝিমিয়ে এলো। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলতে লাগলো। শেষ পর্যন্ত সব আলো নিভে গেল। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। সাধু বাবার অস্বস্তি শুরু হলো। রাতের 3য় প্রহর এখন। এত বড় গঞ্জ ঘুমে কাঁটা হয়ে আছে, মাথার উপর অম্বরী তামাকের গন্ধের মতো ঝলমলে জ্যোৎস্না এসে পড়ল। এখন চরাচর স্পষ্ট দেখা যাচ্ছে। সাধু বাবা দেখছেন রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পায়ের শব্দ হলো। সাধু বাবা সচকিত হলেন। এটি মানুষ গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির বন্ধ দরজার সামনে, গিয়ে কড়া নাড়ছে। মেয়েটির গলা পাওয়া গেল, কে রে? দুটি জবাব দিল, আমিটা কে? ভেতর থেকে ঘুম জড়ানো গলা ভেসে এলো, তোমার কাছে রাত্রিরে কারা আসে? তা তোমার 3টে হাত আছে? সাধু বাবা বিধান দিয়েছেন, বেরিয়ে দেখো আছে কি নেই। দরজা খুলল, লণ্ঠনের আলো এসে পড়ল আগন্তুকের মুখে। মেয়েটি বলে উঠল, ও মা, তাই তো, এরকম আবার হয় নাকি? সাধু বাবা ঠিক বলেছেন দেখছি, 3 হাতে আদর খাবো আজ। লোকটি মুখ বিকৃত করলো, এই জন্য আগে ভাগে জানাতে নেই। উত্তরটা জেনে বেটা খুব চাল চাললো। চলো। সাধু বাবা দেখল বিধাতা পুরুষকে নিজের মর্যাদা রাখতে 3 হাত নিয়ে ঘরে ঢুকতে হচ্ছে। ঈশ্বরের ললাটে এই থেকেও লিখে দিয়েছিল কিনা কে জানে। ভাবতেই হাসি পেল। ঈশ্বরের ললাটে লেখার ক্ষমতা আবার কার আছে, মানুষ ছাড়া?
আমার নাম সঞ্জীব চট্টোপাধ্যায়, গল্পের নাম আমার ভূত। আমার ছেলেকে আমি সাহেব বানাবো, রঙে নয়, শিক্ষায় দীক্ষায় মেজাজে সহবতে। আমি কালো, আমার ছেলে ঝুল কালো, যখন হাসে মনে হয় ভাল্লুকে শাঁখালু খাচ্ছে। বাপ হয়ে ছেলের সমালোচনা করা উচিত নয়। বউ ফর্সা, ছেলেটা এমন কেন আবলুস কাঠের মতো হলো? অভিজ্ঞরা বলেন, ভেবো না, মেয়ে তোমার মেম হবেই। ছেলেরা বাপের দিকে যায়, মেয়েরা মায়ের দিকে। কৃষ্ণ কালো, কোকিল কালো, কালো চোখের মণি, কালো জগৎ আলো। সাহেব পাড়ার স্কুলে ব্যাটাকে ভর্তি করতে হবে। পয়সা যখন আছে কেন করব না? কিন্তু পয়সায় তো আর নাম করা স্কুলের দরজা খুলবে না, সে অনেক হ্যাপা। শুনেছি শিশু যখন মাতৃজঠরে ভ্রূণের আকারে গর্ভসলিলে হেঁট মুন্ড ঊর্ধ্বপুচ্ছ, তখনই নাকি ভালো স্কুলের ওয়েটিং লিস্টে নাম লেখাতে হয়। স্ত্রীর কানের কাছে চিৎকার করে ইংরেজি বই পড়তে হয়। পুরনো দিনের লেখকের লেখা চলবে না, হাল আমলের লেখক চাই। আমেরিকান লেখক হলে ভালো হয়, গোর ভাইডাল, সালবেলো, স্টেইনবেক। স্ত্রী ডাকলে হ্যাঁ বলা চলে না, বলতে হবে ইয়েপ। এমন কিছু বই পড়ে শোনাতে হবে যাতে ইয়াঙ্কি স্ল্যাং আছে। হ্যারল্ড রবিন্স, হার্টলি চেজ। এসব করার উদ্দেশ্য ভ্রূণের চারপাশে একটা ইংলিশ মিডিয়াম তৈরি করা, মানে বোনেরটাকে বেশ শক্ত করে গেঁথে তোলা। আমার শালিকা এসব ব্যাপারে ভারী এক্সপার্ট। আমার বউয়ের মতো গাইয়া নয়। বউ কাল আগেই চুলে তেল মাখা ছেড়েছে, শ্যাম্পু করে করে চুলের চেহারা করেছে কি সুন্দর, ম্যারিলিন মনরোর মতো ফুটফুট করে হাওয়ায় উঠছে। ঠোঁটে চকোলেট কালারের লিপস্টিক, তার উপর লিপ গ্লস। আজ পর্যন্ত আমি একবারও ফ্যাক ফ্যাকে ঠোঁট দেখিনি। অলওয়েজ স্মার্ট। চোখে ব্ল্যাক প্যান্থারের মতো বিশাল এক গগলস সেক্সকে সোচ্চার করে রেখেছে। শাড়ি পরার অসাধারণ কায়দা কোথা থেকে যে রপ্ত করেছে। যেমন কোমর, তেমনি তার কায়দার প্রদর্শনী। চিনে খাবার ছাড়া খায় না, মাঝে মধ্যে ফ্রাই খায়। স্যুপ দেখলে আমার বউয়ের মতো ম্যাগে করে ওঠে না। শুনেছি মাঝে মধ্যে একটা দুটো বিড়ি ফোঁকাও করে থাকে, নাইটি পরে শুতে যায়। সেই মায়ের ছেলে পেট থেকে ড্যাডি ড্যাডি করে পড়বে, তাতে আর আশ্চর্য কী আছে? শালিকা বলে সাজ পোশাক, আহার বিহারের ওপর মানুষের অনেক কিছু নির্ভর করে। বিকিনি পরলে বাঙালি মেয়েও কিসমি কিসমি ডার্লিং বলে সি বিচে ছোটাছুটি করবে। শাড়ি পরলে বলদ, গোয়াল, সাঁজাল, সিঁথির সিঁদুর, সন্ধ্যের শাঁখ, এই সবই মনে আসবে। মনে আসবে ঘুঁটে, গোবর, গুল, গঙ্গা জল। দোজ ডেজ আর গন পাঁচু। এখন বাইকের পেছনে বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে ধরে অফিসে যাবার যুগ পড়েছে। জিন্সের পেছনে লেখা থাকে লুক হিয়ার। সাঁজের বেলায় আর সাঁজাল নয়, পার্ক স্ট্রিটের আলো আঁধারি ঝাঁকাঝাক ঝাঁকাঝাম বারে বসে লাল ঠোঁটে লাল পানীয়ের গেলাস। আমার ছেলের মা সারা জীবন কী করে এলো? ছাপা শাড়ি পরে এতখানি একটা খোঁপা করে শ্বশুর শাশুড়ির সেবা, সকাল থেকে রাত পর্যন্ত হেঁসেল ঠেলা, পেটে পুঁই শাক, লাউয়ের ডাল, ছ্যাঁচড়া, খোসা চচ্চড়ি। সেই মায়ের ছেলে ব্যা করবে না তো কি করবে? বউয়ের তো অনেক ধরন আছে। কেউ বৌমা, মানে যার মধ্যে মামা ভাবটা বেশ প্রবল। কেউ বধূ, যার মধ্যে কন্যা ভাব প্রবল। কেউ শুধুই বউ, সাদামাটা ঘরোয়া একটা ব্যাপার। কেউ ওয়াইফ, স্লিপলেস ব্লাউজ, অর্গ্যান্ডিস শাড়ি, সে এক আলাদা ব্যাপার। কেউ আবার মিসেস, একটু রং চটা, দেহে তেমন বিন্যাস নেই, একটু এলোমেলো, বেঁচে থাকার ধরনটা গেলেও হয় থাকলেও হয়, সংসার চলছে চলুক। কথায় আছে স্বভাব না যায় মোলে, ইল্লত না যায় ধুলে। একই মায়ের দুই মেয়ে, আমারটি একরকম, শালিকাটি আর এক রকম। ওই জন্যেই মানুষের উচিত শালিকাকে বউ করে বউকে শালিকা করা। সে তো আর হবার উপায় নেই, ভেতরে ভেতরে ফোঁস করে জীবনটাই কাটাই। একদিন দুদিন ইংরেজি সিনেমায় নিয়ে গেলুম, ঘুমিয়ে ঘন্টা পার করে দিলে। কি গো ঘুমোচ্ছ কি? ছবি দেখো।
অত বড় একজন অভিনেতা মার্লন ব্র্যান্ডো, মুখে সুপুরি ঠুসে কী যে ইংরেজি বলছে কিছুই বুঝতে পারছি না। মাথা মুন্ডু বোঝার চেষ্টা করো, তুমি করো, পরে আমাকে গল্পটা বলে দিও। লাও ঠেলা। দ্বিতীয়বার ঘুমের আয়োজন করতে করতে বললে মোগলাই খাওয়াবে তো? ওই এক শিখে রেখেছে কলকাতায় এলেই মোগলাই, মোল্লার দৌড়। কেন চাইনিজ খাবে চলো? না বাবা আরশোলার গন্ধ। ফিশ ফ্রাই? না বাবা হাঙরের তেলের গন্ধ। আমাদের পাশে এক ভদ্রলোক বসেছিলেন, তিনি বললেন স্বামী স্ত্রীর ব্যাপার, ও সহজে ফয়সালা হবে না, এখন দয়া করে চুপ করুন, পরে বাইরে গিয়ে যা হয় করবেন। ইস, লজ্জার এক শেষ। তারপর থেকে কোনো দিন আর বউকে কোনো ব্যাপারে চাপাচাপি করিনি, যা হবার তা হবে। এখন ছেলেটা বেশ চড়ক হয়েছে, তাকেই মানুষ করার চেষ্টা করি। অনেক ধরাধরির পর বেশ নামজাদা এক সাহেবী স্কুল থেকে একটা ভর্তির ফর্ম মিলল। আমার 14 পুরুষের ভাগ্য। ফর্ম জমা পড়বে, তারপর পরীক্ষা দিতে হবে, রেজাল্ট দেখে 10 জনকে নেওয়া হবে। এইটুকু ছেলের কি পরীক্ষা হবে? মুখে এখনও আধো আধো বুলি, কোমর থেকে প্যান্ট খুলে পড়ে যায়। কেউ কোনো উল্টো পাল্টা কথা বললে আঁচড়ে কামড়ে দেয়। ওই আঁচড়ানো কামড়ানোটাই ভয়ের। স্কুলের প্রিন্সিপালকে যদি কামড়ে দেয়, সারা জীবনের মতো হয়ে গেল। নার্সারির আইমার পড়তে হচ্ছে না, দুলে দুলে পড়ে যাও। সকালেই উঠে আমি মনে মনে বলি। পাড়ার বাংলা স্কুলে ইস্ত্রি চটকানো জামা প্যান্ট পরা, ছেলেদের সঙ্গে জীবন কাটিয়ে ক্যারানিগিরি করো, পিন্ডি চটকানো ভাত, ঢ্যাঁড়স ভাতে কাঁচা লঙ্কা দিয়ে বাকি জীবন গিলে মরো। ছেলেকে খুব তালিম দিতে থাকলো মাসখানিক ধরে। পাখির ইংরেজি বার্ড, সাহেবরা উচ্চারণ করে ব্যাড। টিকটিকির ইংরেজি গেকো, পাখিটির দ্য বার্ড, শ্রীলোকটির দ্য ওম্যান। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মানুষ কবে চাঁদে গিয়েছিল? কি তাদের নাম? সুপ্রভাত, গুড মর্নিং। আমি স্যান্ডউইচ খাই, আই ইট স্যান্ডউইচেস। স্যান্ড মানে বালি, উইচেস মানে ডাইনিরা। আগামীকাল টুমরো, উচ্চারণটা হাড়ের ভেতরে থাকে ম্যারো, টোম্যারো। গতকাল ইয়েস্টারডে। বলো বাবা বলো, মানিক বলো। না, মানিক বড় সেকেলে বাংলা নাম। বলো জ্যাকি বলো। আমি ভালো ছেলে, আই এম এ গুড বয়। পরীক্ষার দিন 7 সকালে স্বামী স্ত্রীর ছেলেকে নিয়ে গেলুম পরীক্ষা দেওয়াতে। কর্মকর্তারা বললেন আপনারা রাস্তায় দাঁড়ান, অভিভাবকদের ভেতরে প্রবেশ নিষেধ, ছেলেকে আমাদের হাতে ছেড়ে দিন। ছেলেও শালা তেমনি। নিজের ছেলেকে কেউ শালা বলে, রাগে বলে। সে বেটা মায়ের কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় চেঁচাতে লাগলো, না আমি যাব না। বলতে চেয়েছিলাম ডোন্ট বি ফাসি জ্যাকি, রাগে মুখ দিয়ে বেরিয়ে এলো ভূতো, মারবো এক চড় রাস্কেল। সামনেই দাঁড়িয়েছিলেন ফাদার কিচলু, তিনি বললেন দ্যাটস নট দি ওয়ে, দ্যাটস নট দি ওয়ে। কী করবো ফাদার, রাগে মাথায় খুন চেপে যাচ্ছে। ও নো নো, খুন চাপিলে চলিবে না। বি সফট, বি এ ফাদার, নট এ বুচার। কাম মাই সান, মাই লিটল হোলি চাইল্ড। ফাদার জানোয়ারটার কোমর 2 হাতে জড়িয়ে ধরে মিশনারি কায়দায় কাছে টেনে নিতে চাইলেন। কোন মাল থেকে কি মাল বেরিয়েছে জানা ছিল না তাঁর। ভূত তার পুরনো দাওয়াই ছাড়ল। ঘ্যাঁক করে ফাদারের ডান হাতে এক কামড়। ও গড, হি ইজ এ লিটল সেটান, অ্যান আগলি ডাকলিং। আই নিড সাম অ্যান্টিসেপটিক, এ টেড ভ্যাক। টেড ভ্যাক লাগবে না ফাদার, ট্রিপল অ্যান্টিজেন দেওয়া আছে। অ্যান্টি র্যাবিস দিয়েছিলেন কি? সে তো কুকুরকে দেয় ফাদার। হি ইজ মোর দ্যান এ ডগ। আমি ওকে একটা কোষে চড় মারতে পারি ফাদার, ভীষণ রাগ হচ্ছে। নো নো, ডোন্ট ডু দ্যাট। একটি চড় আপনি আপনার গালে মারুন। কামড়াবার পর ছেলে একটু শান্ত হলো। ফাদারের গাউনের ঝোলা বেল্ট ধরে আমার দিকে তাকাতে তাকাতে স্কুলে গিয়ে ঢুকলো। আর চেহারার যা ছিঁড়ি হয়েছে। তখন এত করে বারণ করলো, ভদ্রমহিলা শুনলেন না। চোখে কাজল পরাবার কোনো প্রয়োজন ছিল? সাহেবদের ছেলেরা কাজল পরে, সারা মুখে কাজল চটকেছে। ভাগ্যিস ভূতের মতো গায়ের রং, তা না হলে কি সুন্দরী না দেখাতো। স্কুল বাড়ির দিকে তাকিয়ে দুজনে গাছতলায় বসে রইলাম পাশাপাশি। শালির ছেলেটা কি স্মার্ট, এই বয়সে ইংরেজি গালাগাল দিতে শিখেছে। আধো আধো ভাষায় কি সুন্দর লাগে শুনতে। ও ছেলে বিলেত যাবেই, ওই জন্যই লোকে মেম বিয়ে করে। ছেলেটা অন্তত সাহেব হবে। আমার বউটাকে দেখো, ঠিক যেন শাড়ি জড়ানো প্যাকিং কেস। প্যাকিং কেস থেকে ভূতই তো বেরোবে। সারা স্কুল বাড়িটা হঠাৎ কেঁদে উঠল। অসংখ্য শিশু কাঁদছে, হাজার রকম সুরে, ঠিক যেন শুয়োরের খোঁয়াড়ে আগুন লেগে গেছে। কি হলো রে বাবা?
সব অভিভাবকই চঞ্চল হয়ে উঠলেন। কান্নার পরীক্ষা হচ্ছে নাকি? পরীক্ষক হয়তো প্রশ্ন করেছেন হাউ টু ক্রাই, একটু পরে হয়তো হাসি শোনা যাবে। যাক বাবা, এই একটা আইটেমে আমার ছেলে ফুল মার্কস পাবে, কেউ হারাতে পারবে না। এক বাঙালি ভদ্রলোক আমার ছেলেকে চ্যাংদোলা করে স্কুল বাড়ি থেকে বেরিয়ে এলেন। বেটা হাত পা ছুঁড়ে চেল্লাচ্ছে, দেখো কানের পোকা বেরিয়ে আসবে। নেন মশাই, আপনার ছেলেকে বাড়ি নিয়ে যান। নিজে কেঁদে সব ছেলেকে কাঁদিয়ে এসেছে। নিয়ে যান, নিয়ে যান। এসো বাবা এসো, কে মেরেছে বাবা? মায়ের আধিক্যতা শুরু হলো। আদর দিয়ে বাঁদর করেছে, দু চোখ বেয়ে কালো জল পড়ছে। ভূতের কান তো কালোই হবে, ওটাকে নর্দমায় ফেলে দাও। আহা বাছা আমার ফুলে ফুলে কাঁদছে, রাস্কেল আমার। কান ধরে টানতে টানতে নিয়ে চললুম, চল, তোর আর সাহেব হয়ে দরকার নেই, তুই বাঙালিই হবি, চল। আমার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যে গল্পটি আমি আজ পড়ছি তার নাম দেখা হবে। নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারদিকে গাছপালা, মাথার উপর আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি, না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে রহস্যময় বন্য গন্ধটি পাওয়া যেত তা আর পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ। সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো। মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর। কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। মনে পড়ে বর্ষায় কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা। হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মোড়ে এলো যেই, অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু অবাক হয়ে দেখতাম, মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যুশয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটি ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুর হয়, কত আহ্লাদের শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন। বাঁ হাতে ধরা তামাকের নল, কলকেতে আগুন নিভে গেছে কখন। সন্ধ্যের পর জ্যোৎস্না উঠেছে সেদিন। দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছেন। ভিতর বাড়িতে কান্নার শব্দ উঠেছে। বাবা আর জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু ভিতর বাড়িতে এলেন। তার মুখখানে একটু ভার দেখাচ্ছিল, আর কিছু নয়। ছোট কাকা তখন বড় বড় চোখে চারদিকে তাকাচ্ছেন, কাকে যেন খুঁজছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। বারবার বলছেন, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো। জ্যাঠামশাই নিচু হয়ে বললেন, কি শুনতে চাও প্রিয়নাথ? ছোট কাকা ক্লান্ত বিরক্ত হয়ে বললেন,
আমি কি জানি, একটা ভালো কথা, একটা সুন্দর কথা কিছু আমাকে বলো, আমার কষ্ট ভুলিয়ে দাও। আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না। বড় কঠিন সেই পরীক্ষা, কেউ কিছু বলতে পারে না। সবাই কেবল মরণোন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কথা খুঁজে পায় না, কিন্তু প্রত্যেকেরই ঠোঁট কাঁপে। একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমকে বললেন, যাও যাও। আরেকজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখব, ভয় নেই। শুনে ছোট কাকা মুখ বিকৃত করে বললেন, তা তো জানি, অন্য কিছু বলো। কেউ কথা খুঁজে পাচ্ছিল না। সে সময় দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে। ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের এক সমুদ্রের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে, আসছে, আর সময় নেই। ছোট কাকার জিভটা এলিয়ে পড়েছে, বারবার চোখ বন্ধ হয়ে আসছে, মুখ প্রবল ব্যথায় বিকৃত। দাদু একটু ঝুঁকে শান্ত স্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা। কি ছিল সেই কথায়? কিছুই না। অতিথি অভ্যাগত বিদায় দেবার সময় মানুষ যেমন বলে, তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যুপথযাত্রী ছোট কাকার মুখ হঠাৎ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। এসব অনেক দিন আগেকার কথা। নকশি কাঁথার মতো বিচিত্র সুন্দর শৈশবের পৃথিবী কোথায় হারিয়ে গেছে। সেই সুন্দর গন্ধগুলো আর পাই না, তেমন ভোর আর আসে না। মায়ের গায়ের সুঘ্রাণের জন্য প্রাণ আনচান করে। পৃথিবী বিবর্ণ হয়ে যাচ্ছে ক্রমে। বুড়ো গাছের মতো শুকিয়ে যাচ্ছে আমার ডালপালা, খসে যাচ্ছে পাতা। মহাকালের অন্তঃস্থলে তৈরি হচ্ছে একটি ঢেউ। একদিন যে এই পৃথিবীর তীরভূমি থেকে আমাকে নিয়ে যাবে। বুকের মধ্যে শৈশবের একটি কথা তীরের মতো বিঁধে থরথর করে কাঁপছে আজও। সে অমোঘ ঢেউটিকে যখন প্রত্যক্ষ করি, মনে মনে তখনই ওই কথাটি বুকের মধ্যে কেঁপে ওঠে। শৈশবের সব ঘ্রাণ, শব্দ ও স্পর্শ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরে শুতাম, তেমনি আবার পৃথিবীর দিকে পাশ ফিরে শুই। মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। আমার নাম সুচিত্রা ভট্টাচার্য। আমি যে গল্পটি শোনাচ্ছি তার নাম প্রগতি। সুহাসিনীর পিতা বিনীত স্বরে প্রশ্ন করিলেন, মেয়ে তাহলে আপনাদের পছন্দ হয়েছে তো নিশিকান্তবাবু? নিশিকান্ত প্রবল পরাক্রমশালী দারোগা। তাহার দুর্দণ্ড প্রতাপে সাধু তস্কর উভয়ই থরহরি কম্পমান। বিশাল বপুটি হইতে বৈভবের গরিমা যেন ঠিকরাইয়া ঠিকরাইয়া পড়িতেছে।
গুম্ফে মোচড় দিয়া তিনি বলিলেন, পছন্দ তো পরের কথা, তার আগে আপনি আমার সঙ্গে কাজ করতে পারবেন কি না সেটা তো জানতে হবে। আশার আলো দেখিয়া সুহাসিনীর পিতা কিঞ্চিৎ উল্লসিত। বুঝি একাদশতম পরীক্ষায় সুহাসিনীর কপালটি এইবার খুলিল। করজোরে তিনি বলিলেন, হ্যাঁ, আমায় কি করতে হবে বলুন? শুনুন, আমার ছেলে মার্চেন্ট অফিসের কেরানি, খাঁটি সাহেব কোম্পানি। তার বিয়েতে নিশি দারোগা কিন্তু ছুঁচো মেরে হাতে গন্ধ করবে না। আগে আমি যথাসাধ্য করব। বটে? সহাস্য মুখে উপস্থিত ভদ্রজনদের ক্ষণিক দেখিয়া লইলেন নিশিকান্ত। তারপর কহিলেন, নগদ 50,000-এর নিচে আমি কিন্তু নেব না। সোনা 52 ভরি, সঙ্গে আজ যা যা দেওয়ার, পালঙ্ক, শয্যা, বস্ত্র, দান সামগ্রী। শুনুন, এমন মাল দেবেন না যাতে 5 জনের কাছে নিশি দারোগাকে খেলো হতে হয়। লোকে যেন না বলে বিক্রির ঘর থেকে মেয়ে নিয়ে যাচ্ছি। কি বুঝলেন? মাথায় ঢুকল? সুহাসিনীর পিতার তালু শুকাইয়া আসিল। তবে ইহা অপেক্ষা আরও কঠোর বাক্য তো তাহাকে শুনিতে হইয়াছে পাত্রপক্ষদেরই মুখে। কম্পিত স্বরে তিনি বলিলেন, আগে আগে এমনি সব ঠিক আছে, শুধু নগদটা একটু কম হয় না? নিজের মেয়ে বলে বলছি না, সুহাসের মতো এমন শান্ত, গৃহকর্ম নিপুণা, গুণবতী মেয়ে আপনি ভূভারতে আর পাবেন না। যদি চরণে ঠাঁই দেন, আমার মেয়ে সেখানেই পড়ে থাকবে। তাছাড়া মেয়ে আমার লিখতে পড়তে জানে, সেলাই ফোড়াইয়ে পারদর্শী। গানের গলাটিও যে চমৎকার সে তো আপনি নিজের কানেই শুনলেন। গায়ের রংটাও তো দেখলাম। নিশিকান্ত হাসিয়া উঠিলেন। নিশি দারোগাকে আপনি সস্তায় ভূষকালি গছাতে চান? সুহাসিনীর পিতার কণ্ঠে আর শব্দ আসিল না, অধবদন হইয়া গেলেন। সুস্মিতার বাবার প্যাকেট থেকে একখানা সিগারেট তুলে নিল সঞ্জয়। হালকা মেজাজে বলল, হে মেয়ে দেখা ব্যাপারটা বাড়ি অস্বস্তিকর, তাই না? সঞ্জয়ের কথাগুলোকে ঠিক পড়তে পারল না সুস্মিতার বাবা। সামান্য ইতস্তত করে বলল, তাহলে কি আমরা এগোতে পারি? ও শিওর, আমার ছেলে তো আপনার মেয়েকে পছন্দ করেই বসে আছে। দুজনের আলাপও হয়ে গেছে। মিয়া বিবি যখন রাজি, আমরা না করার কে? হা হা হা। সুস্মিতার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলল। গলা ঝেড়ে বলল, তাহলে আসুন আমরা ওই ট্রিভিয়াল ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। সঞ্জয় আবগারি দপ্তরের মাঝারি অফিসার। চোখের তলায় কোলেস্টেরল, অ্যালকোহলিক চিবুক, ঠোঁটে সবসময় একটা চতুর হাসি খেলা করছে। হাসিটাকে দুলিয়ে দিয়ে বলল, দেনা পাওনার কথা বলছেন? আমি ওসব মধ্যযুগীয় সিস্টেমে নেই। তবু আহা, আপনি তো আর আপনার মেয়েকে খালি হাতে পাঠাবেন না। না না না, সে প্রশ্ন ওঠে না। আমার স্ত্রী মেয়ের জন্য সেই কবে থেকে গয়নাগাটি গড়িয়ে রেখেছে, চুড়ি, হার, বালা, বাউটি। ঠিক আছে ঠিক আছে, ও আর আমি শুনে কি করব? ওসব হলো মেয়ে মহলের ব্যাপার। মেয়েরাই ওসব নিয়ে ঘ্যান ঘ্যান করে আর কি। ভারী গয়না হলো না ফং ফংয়ে। সঞ্জয় সিগারেটের ছাই ঝাড়ল। ও হ্যাঁ, ভালো কথা, আমার মিসেস বলছিল ড্রেসিং টেবিলটা দেওয়ার দরকার নেই, ওটা নাকি আজকাল ব্যাকডেটেড। দেওয়ালেই আয়না টায়না ফিট করে আজকাল নাকি কি সব। তার বদলে আপনি বরং খাট আলমারির সঙ্গে একটা ভালো কাঠের ওয়ার্ড্রোবও দিয়ে দেবেন আপনার জামাইয়ের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ার্ড্রোব দেওয়ার কথা তো আমিও ভাবছিলাম। এই দেখুন আমার আপনার ভাবনা কেমন মিলে যায়। আর একটা কথা বলবো? বলুন। বিয়ের পর আপনার মেয়ে জামাইয়ের তো একটু প্রাইভেসিও দরকার, নয় কি? মানে দুটিতে মিলে মনে হয় ওদের নিজেদের ঘরে একটা আলাদা কালার টিভিও থাকা উচিত। কি বলেন? বটেই তো বটেই তো। হ্যাঁ তো, তা আপনাদের কি কোনো বিশেষ মডেলের উপর ফ্যাসিনেশন আছে? না না না, আপনার মেয়েকে আপনি দেবেন, ওটা আপনারই চয়েস। অল রাইট। ওহো, আর একটা কথা, মিসেস এতবার করে বলে দিল মনেও থাকে না চাই।
শুনুন, ফ্রিজ যদি দেন তাহলে কিন্তু ডবল ডোরটাই দেবেন, 300 লিটারের, ওটাই ভালো। আর ওয়াশিং মেশিন যদি সম্ভব হয় দেবেন, নইলে। সঞ্জয় অ্যাশট্রেতে সিগারেট গুজল। আসলে আপনার উডবি জামাইয়ের তো মাল্টিন্যাশনালে চাকরি, দিল্লি বম্বে কোথায় কখন ট্রান্সফার হয়ে যায়। ওদের একটা সেপারেট সাংসারিক ইউনিট থাকলে ওদেরই সুবিধে, এই আর কি। এতক্ষণে থমকেছে সুস্মিতার বাবা। মুখের হাসি নিবে এসেছে। কোনো ক্রমে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ তা তো বটে। আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমার ছেলে অবশ্য এটা আপনাকে প্রাইভেটলি বলতে বলেছে। কি? আমার ছেলের একটা মোটর সাইকেলের বড় শখ। স্কুটার আমি দিয়েছিলাম কিনে, তা সেটা পুরনো হয়ে গেছে তো। ও, আমি আপনাকে প্রেশার দিচ্ছি না মশাই, যদি আপনার পক্ষে সম্ভব হয়। আপনার মেয়েও তো নিশ্চয়ই মোটর সাইকেলে জয় রাইড খুব পছন্দ করবে। সঞ্জয় একগাল হাসল। আর বাকি যা যা ছুটকো ছাটকা লাগে, ওইসব প্রণামী টোনামি, ওসব নিয়ে আমার মিসেস আপনার মিসেসের সঙ্গে কথা বলে নেবে, ঠিক আছে? সুস্মিতার বাবার হাঁটুর জোর কমে আসছিল ক্রমশ। মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। ভাবছেটা কি সঞ্জয়বাবু? মেয়ে কি তার ফেল না? চাকরি এখনো পায়নি বটে, কিন্তু জুলজিতে পিএইচডি করেছে সুস্মিতা। লোকটাকে মুখের উপর না বলে দেবে? কিন্তু তারপর 30 বছর বয়স হয়ে গেল মেয়ের। একে গায়ের রং কালো, তেমন রূপসী উর্বশীও নয়, তার উপর আবার ওভার কোয়ালিফাইড। একের পর এক সম্বন্ধ বাতিল হয়ে যাচ্ছে। ভালো একটা পাত্র খুঁজতে জান কয়লা হওয়ার জোগাড়। MBA করা এমন একটি পাত্র আর কি জুটবে? ওফ, মেয়েটা কেন যে নিজেই একটা পছন্দ করে নিতে পারল না? নাকি তেমন চটক নেই বলে সুস্মিতাকেই কেউ? দূর, মেয়ের পছন্দ করা ছেলের বাবাও যে সঞ্জয় হতো না, তার কোনো গ্যারান্টি আছে? হায় রে কপাল। সুস্মিতা কাঁদছিল। সুহাসিনীও কেঁদেছিল একদিন। সুস্মিতার বাবা সুহাসিনীর নাতি। সুহাসিনী আর সুস্মিতায় 100 বছরের ব্যবধান। আমার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। আমার এই গল্পটির নাম নেই। অচেনা মানুষের মুখখানায় যেমন আমরা প্রথম দেখি, সেরকম প্রত্যেক জঙ্গলেরই একটা মুখ আছে। প্রথম দেখার অনুভূতিটাই মনে ছাপ ফেলে দেয়, তারপর আস্তে আস্তে জানাশুনো হয়। পৌঁছেছিলাম রাত্রির বেলা, তখন সব জঙ্গলেরই খানিকটা রহস্যময় রূপ থাকে, আর সেটাই মনে থাকে। তারপর সকালের ঠান্ডা আলোয় সদ্য ঘুম ভাঙা চোখে যখন মানুষ বিস্মিত হওয়ার জন্য কিছুটা তৈরি হয়েই থাকে, তখন সেই প্রথম দর্শনে জঙ্গলটিকে দেখে সত্যি প্রগাঢ়ভাবে মুগ্ধ হয়েছিলাম। বড় বড় গাছপালার নানা রকম সবুজ তো আছেই, তাছাড়া কত অজস্র রকমের ফুল, তার মধ্যে কত ফুলের নামই জানি না। বাংলো থেকে আমি আর আমার বন্ধু হাঁটতে শুরু করি। আগাছা ও লতায় ক্যাকটাসে ছড়িয়ে থাকে সেই সব বুনো জঙ্গলের ঝাড় আমাদের টেনে নিয়ে যায় অনেক দূর। এপ্রিলের মাঝামাঝি, জঙ্গলের রূপ দেখার এই তো প্রকৃষ্ট সময়। তবু পরে যখন সেই জঙ্গলের কথা ভেবেছি, সেই ফুলসজ্জিত সকালটির সঙ্গে সঙ্গে আমার মনে পড়েছে একটি কিশোর বয়সী ছেলের মুখ। ছেলেটিকে দেখেছিলাম বড় সুন্দর একটা পরিবেশে। এইসব দৃশ্য আমরা ছবিতে দেখি, কিংবা নিজেরা যখন এইরকম দৃশ্যের মধ্যে উপস্থিত হই, তার চেয়েও বেশি ভালো লাগে যখন পরে
সেই দৃশ্যটার কথা ভাবি। খুব ঘন জঙ্গলের মধ্যে সেখানে জায়গাটা একটু ফাঁকা, চারদিকে ছোট ছোট পাহাড়, মাঝখানে খানিকটা ঢালু উপত্যকা, সেখানে একটা লাল রঙের নদী, সবুজ বন রক্ত নদী এরকম বলা যেতে পারত। আসলে সেটি নদী নয়, একটা খুবই ছোট্ট ঝর্ণা। লাল রঙের মাটি ধুয়ে ধুয়ে আসছে, সেই জন্য জলের রং ঠিক রক্তবর্ণ না হলেও অনেকটা গেরুয়া গেরুয়া। এটা অবশ্য একটু পরের সময়কার কথা, তখন বেলা বেড়েছে। আমরা চা খেয়ে জঙ্গলের অভ্যন্তর দেখতে বেরিয়েছি। তখন জানা যায় জঙ্গলে শুধু প্রকৃতির নির্ভেজাল লীলালিকেতনই নয়, এখানে অনেক মানুষ থাকে। মানুষ তার সভ্যতার সব সংস্কার ও সমস্যা নিয়ে জঙ্গলে ফিরে এসেছে। বেলা 10টার ঝলমলে রোদ, অথচ গরম নেই। দুদিন খুব টানা বৃষ্টির পর সেদিন রোদ উঠেছে। এইসব দিনে মন ভালো থাকে। নদীটা পার হয়ে এবং একটা ছোট পাহাড় ডিঙিয়ে আমরা একটা মন্দির দেখতে গিয়েছিলাম। সেখানে নাকি নরবলি হয়। আমাদের তো শুনেই অবিশ্বাস করার কথা। এই জঙ্গলে বাঘ নেই জানি, সেই জন্য কোনো নরখাদক দেবতা বা দেবী আসন গেড়ে বসেছেন। হয়তো অতীতকালে কখনো সত্যি নরবলি হতো। স্থানীয় দু একজনকে জিজ্ঞেস করেছি, তারা হ্যাঁও বলে না, নাও বলে না। কেউ কেউ আকাশের দিকে মুখ করে উত্তর দিয়েছে, কি জানি। এটা কোনো দুর্গম অঞ্চলের কাহিনী নয়। এই জঙ্গলটা কলকাতা শহর থেকে মাত্র 150 কি 200 মাইল দূরে, বাংলা, বিহার, উড়িষ্যার সীমানা ঘেঁষা। মন্দিরটি খুবই ছোট এবং জনশূন্য, তেমন কিছু পুরনোও নয়। সামনের চাতালে একটা হাঁড়ি কাঠ, খুব সম্ভবত সেখানে মোষ, পাঁঠা কিংবা মুরগি বলি হয়। খানিকটা টাটকা রক্ত এখনো পড়ে আছে। ফেরার পথে আমরা লাল রঙের ঝর্ণাটার পাশে একটু বসলুম। বাংলো চৌকিদার আমাদের পথপ্রদর্শক, সে বিনা দ্বিধায় ঘন ঘন আমাদের কাছ থেকে সিগারেট চায়। আসার পথেও দেখেছিলাম এই ঝর্ণাটার পাশে কতকগুলো ছাগল চড়ছে, আর সেগুলিকে পাহারা দিচ্ছে একটি ছেলে। বছর 10-11 বয়স। রাখাল গরু চড়ায়, যে ছাগল চড়ায় তাকে কি রাখাল বলা যায়? ছেলেটির হাতে বাঁশি টাশি কিছু নেই, পরনে একটা ইজের খালি গা। একটা বড় শালগাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ছপ ছপ করে জল পেরিয়ে এদিকে এসে একটু দূরে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার বন্ধু বলল, ছেলেটির মুখখানা ভারী সুন্দর না? কি সরল চোখ দেখেছিস? আমি হাতছানি দিয়ে ছেলেটিকে কাছে ডাকলুম। ছেলেটি অপলকভাবে তাকিয়েই রইল, কোনো সাড়া দিল না, কাছেও এলো না। চৌকিদারকে বললুম, ওকে ডাকো তো। চৌকিদার ধমকের ভঙ্গিতে হাত তুলে একটা হাঁক দিয়ে ছেলেটিকে ডাকলো। ছেলেটির মুখে এক ঝিলিক হাসি ফুটল শুধু, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। ছেলেটি তো খুব গোয়ার। আমরা অনেকবার ডাকাডাকি করতেও সে সাড়াই দিল না। এক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রইল অনেকক্ষণ ধরে। আমি চৌকিদারকে জিজ্ঞেস করলুম, তুমি চেনো ওকে? চৌকিদার বলল, ও তো মহাদেব ভাতুয়ার ছেলে। তখনই জিজ্ঞেস করিনি, তবে ভাতুয়া কথাটার মানে পরে জেনেছি। আমি আবার ছেলেটিকে বললুম, এই তোর নাম কি রে? তুই তাকিয়ে আছিস কেন? তুই ডাকলে আসিস না কেন? ছেলেটি তবু উত্তর দিল না। আমার বন্ধু বলল, আমরা জঙ্গল দেখতে এসছি, ও আমাদের দেখতে এসছে। আমি চৌকিদারকে বললুম, ও আমাদের দেখে ভয় পাচ্ছে কেন? আমরা কি ওকে খেয়ে ফেলবো নাকি? ওর নাম কি? চৌকিদার বলল, ওর নাম নেই, ও বোবা, কথা বলতে পারে না, তাই ওর নাম কেউ দেয়নি।
সবাই ছোনা ছোনা বলে ডাকে, কেউ কেউ শুধু বোবা বলেই ডাকে, কেউ বলে ভাতুয়া। লাল রঙের ঝর্ণার পাশে ছাগল চড়ানো কিশোরটির সঙ্গে আমার একটু কথা বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু সে বোবা শুনে মনটা দমে গেল। বোবা বলেই ও মানুষের কাছে আসে না, কিছু শুনতেও পায় না। গাছপালার সঙ্গে তো কথা বলার কোনো ভাষা লাগে না, ও বোধহয় তাদের সঙ্গে কথা বলে। আমরা যেই উঠে পড়লুম অমনি ছেলেটি ঝর্ণা পেরিয়ে ওদিকে পালিয়ে গেল। অনেকক্ষণ পরে একটা কেঁদ গাছের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছি সেও আমাদের দিকে তাকিয়ে আছে, যেন আমাদের সঙ্গে সে লুকোচুরি খেলছে। বাংলোয় ফিরে এলুম খিদের টানে। তখন আর দুপাশের ফুলের সমারোহের দিকে মনোযোগ দেওয়ার মতন মন নেই। সেদিনই সন্ধ্যের পর বেশ কিছু লোকের উত্তেজিত গলার আওয়াজ পাওয়া গেল বাংলোর বাইরে। একদল জঙ্গলের মানুষ জানতে এসেছে যে আমাদের কাছে বন্দুক আছে কিনা। আমরা জিপে করে এসেছি বলে ওদের ধারণা আমরা হোমরা চেমরা কেউ। আমি জীবনে কখনো বন্দুক ছুঁয়েই দেখিনি। বন্দুক দরকার হাতি তাড়াবার জন্য। শুনলাম প্রত্যেকবারই এইখানে হাতির পাল আসে ফসল খাবার জন্য। এই জঙ্গলের ফাঁকে ফাঁকে বস্তির সামনে ধান, গম, বজরার চাষ হয়। এখন খরা, তাই জমিতে এখনো ফসল বোনা হয়নি। সেই জন্য হাতিরা এসে ফসল নষ্ট করার সুযোগ না পেয়ে খেপে গেছে। ওরা টিন পিটিয়ে এবং জ্বলন্ত মশাল ছুঁড়ে হাতির পালকে তাড়াবার চেষ্টা করে। এবছর হাতিরা নাকি তাতেও যাচ্ছে না। তারা তাদের বার্ষিক বরাদ্দ পায়নি, তাই তারা ক্রুদ্ধ গর্জন করছে। কাছাকাছি কোথাও হাতি এসেছে শুনে আমাদের রোমাঞ্চ লাগে। শহুরে মানুষ, জঙ্গলে এসে সত্যিকারের জঙ্গলি জানোয়ার দেখতে সবাই ব্যস্ত হয়। আমরা তক্ষুনি উত্তেজিত হয়ে বেরিয়ে পড়তে যাচ্ছিলাম, কিন্তু চৌকিদার এসে বাধা দিয়ে বলল, আজ আর রাত্রির দিকে যাবেন না স্যার, কাল সকালে যাবেন। সে আমাদের কিছুতেই বেরোতে দেবে না। তার একটা দায়িত্ব আছে। আমাদের কাছে আত্মরক্ষারও কোনো অস্ত্র নেই, এমনভাবে রাত্রিবেলা জঙ্গলে যাওয়া নিষেধ। সামনের জঙ্গলে জিপ গাড়ির রাস্তা আছে বটে, কিন্তু খানিকটা পরেই বড় বড় পাথরের বাধা। বাংলোর সামনে কিছু লোক তখনও জটলা করছে। আমরা সেখান থেকে সরে গিয়ে বাংলোর পেছন দিকে একটা ছোট টিলার ওপর উঠে দাঁড়ালুম। সেখান থেকে হাতি দেখতে না পাওয়া গেলেও যদি ডাক অন্তত শোনা যায়, কিন্তু শোনা গেল না কিছুই। খানিক বাদে ফিরে এলাম বাংলোয়। অন্য লোকেরাও অনেকে চলে গেছে। চৌকিদার বলল, একজনকে পাঠানো হয়েছে স্যার বাঁশপাহাড়িতে, ফরেস্ট অফিসে কিংবা থানায় খবর দেওয়ার জন্য। গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না করলে হাতির উপদ্রবে অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এবারে 5-6টা হাতি এসেছে, কিছুতেই যাচ্ছে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলুম, এই রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে একা একজন গেল? সাহস আছে তো লোকটার? কে গেল? চৌকিদার বলল, ওই যে গুরুমুখ আর ভাতুয়া ঘনাই। আমি বললাম, লোকটা অন্ধকারের মধ্যে দিয়ে একা গেল, যদি হাতির সামনে পড়ে যায় ওকে তো হাতিরা মেরে ফেলতে পারে। চৌকিদার এ কথার কোনো উত্তর দেবার প্রয়োজন আছে বলে মনে করল না। হাতির গল্প নয়, এটা ভাতুয়ার কাহিনী। তখন আমি জিজ্ঞেস করলুম, বারবার ভাতুয়া ভাতুয়া শুনছি, ভাতুয়া মানে কি? তখন আমাদের বোঝানো হলো যে ভাতুয়া এক ধরনের কৃতদাস। শুধু দুবেলা ভাত খাওয়ার বিনিময়ে তারা কোনো বাড়িতে কাজ করে, ক্ষেতের কাজ করে, অন্য সব কাজ করতে বাধ্য। এমনকি রাত্রে অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে 14 মাইল হেঁটে থানায় খবর দেবার দায়িত্ব এই ভাতুয়াদের ওপরই পড়ে। এরপরের খবরটা আরও চমকপ্রদ। সকালে যে ছাগল চড়ানো কিশোরটিকে দেখেছিলাম, সে এই ঘনাই ভাতুয়ার ছেলে। ভাতুয়ার ছেলেও ভাতুয়া। যে লোক শুধু ভাতের বিনিময়ে এক বাড়িতে জীবন বাঁধা দেয়, তারও বউ ছেলে মেয়ে সব থাকে, কিসের ভরসায় সংসার পাতে? ওর ছেলে ভাতুয়া আর ওর বউ কি করে? সেও আর এক বাড়িতে ভাতুয়া। ওদের কোনো নিজস্ব বাড়ি আছে?
চৌকিদার বলল, কি করে থাকবে স্যার, ভাতুয়াদের 24 ঘন্টাই থাকতে হয় তাদের বাড়িতে। ওই ঘনাইয়ের এক টুকরো জমি ছিল, মেয়ে বিয়ে দেওয়ার সময় বিক্রি হয়ে গেছে, তারপর থেকে ওরা সবাই ভাতুয়া। আমি চুপ করে রইলাম। বাড়ি নেই, সংসার নেই, তবু একটা পরিবার আছে। মাঝে মাঝে দেখা হয় নিশ্চয়ই তাদের। তখন কি কথা হয়? লাল রঙের ঝর্ণার পাশের সেই কিশোরটির কথা মনে পড়ছিল বারবার। বোবা বলে তার একটা নামও দেয়া হয়নি। এই পৃথিবীতে জন্মে একটা নামও কি তার প্রাপ্য নয়? বাড়িতে পোষা গরু, মোষ, কুকুরেরও একটা করে নাম থাকে। ওই ছেলেটির কোনো নাম নেই। গাছের আড়াল থেকে সে উঁকি মেরে আমাদের দেখছিল। আমাদের সম্পর্কে সে কি ভাবছিল কে জানে। আমার নাম তারাপদ রায়। আমার গল্পের নাম বল্লভপুরে এক রাত্রি। সম্প্রতি কার্যগতিকে আমার পুরনো জায়গা গঞ্জ শহর বল্লভপুরে এক রাত কাটাতে হয়। সরকার বাড়ির বাইরের কাছারি ঘরে বিছানা হয়েছিল। মশা ছিল, ছিল ছারপোকা, ছিল স্মৃতি ও বর্তমান। সারা রাত ঘুম হয়নি। এই রচনা সেই অনিদ্রা বিচ্ছিন্ন ফসল। রাত 10:30। সাইকেলের ঘন্টি। সাইকেল থামল পাশের বাড়িতে। আবগারির ছোট দারোগা বাসায় ফিরলেন। গাঁজা ভাং নয়, 1 বোতল মদ নয়। তিনি সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে এনেছেন 500 গ্রাম একটা বোয়াল মাছ। জগা, ও জগা। সাইকেল বাড়ির মধ্যে ঢোকে। একটু পরে শিলনোড়ার শব্দ, জনতা স্টোভের কেরোসিনের গন্ধ। রাত 11:30। কেউ একজন দূর থেকে থেমে থেমে শীষ দিচ্ছে। শীষের শব্দ সাবধানে এগিয়ে আসছে। মোড় পর্যন্ত এসেছে। হঠাৎ রাস্কেল, হঠাৎ সর্বনাশ, একটা আর্তনা। জানলার পাশে বাতাবি লেবুর গাছ থেকে 1 লাফে একটা লাউডগা সাপ পাশের জবা গাছে চলে গেল। রাত 12টা। ঘন্টা বাজলো দূরে কোথাও। কোনো কথা না বলে দুজন ছায়া ছায়া মানুষ জোনাকির ভিড় ঠেলে সামনের মাঠের মধ্য দিয়ে কোনাকুনি চলে গেল। রাত 1টা। পুকুর পাড়ের তেঁতুল গাছটার মধ্যে কে বা কারা জাপটে ধরেছিল একাদশীর চ্যাপটা চাঁদটাকে। বাদুরের ওড়াউড়ি, বেচার প্রতিবাদ, ব্যাঙের ত্রস্ত চলাফেরা। শেয়াল ডাকছে। চোলাই মদের গন্ধ হাওয়ায়। আরজি পার্টি বেরিয়েছে, লাঠি ঠুকছে, হুইসল বাজাচ্ছে পথে। সহসা ড্রপসিন উঠল। তেঁতুল গাছের ভেতর থেকে অক্ষত অমলিন বেরিয়ে এসেছে চাঁদ। একাদশীর চাঁদের এত আলো কে জানত? রাত 3টে। এত রাতে কে যেন কাঁদছে। চক্রবর্তীদের দক্ষিণ পাড় থেকে একটি মেয়ের চাপা কান্নার ডোবা শব্দ ভেসে আসছে গভীর জ্যোৎস্নায়। কুয়াশার সঙ্গে কান্না মিশে গেছে চাঁদের আলোয়। কেউ কি বলল কেঁদো না? খুব নুচু গলায় কে যেন বলল কেঁদো না। টুপ টুপ করে শিশির ঝরে পড়ছে। রাত 4:30। কাছেই বড় রাস্তায় একটা বাস স্টপ। ভোর রাতের প্রথম বাস এলো।
বাসের হর্ন, রিক্সার ফেপু, মানুষজন কলরোল। বাস চলে গেল। দু একটা কাক জেগে উঠে কাকা করছিল, তারাও থেমে গেছে। চারদিক শুনশান, শিশির আর শেফালি ফুল পড়ার শব্দ পুরনো দিনের টিনের চালায়। আধো অন্ধকারে লণ্ঠনাতে যাত্রা পার্টির মেয়ে বাসনার বুড়ো বাবা রাস্তায় ধুতির খুঁট গায়ে জড়িয়ে দাঁড়িয়ে। বাসনা কি এ বাসে আসেনি? ভোর 5টা। বাসনা এখনো ফেরেনি। এখনো শিশির সিক্ত শেফালি ঝরে যাচ্ছে, শেফালি ঝরে যাচ্ছে অবিরল।